অভি আর অনুজ ওরা দুই বন্ধু কলকাতার একটা নামকরা কলেজে ইতিহাস বিভাগের ছাত্র। অনুজের বাড়ি কলকাতাতেই, অভির বাড়ি ধুলাই গ্রামে। ট্রেনে কলকাতা থেকে এই 2 ঘন্টা। এই অচেনা শহরে অভি অনুজের মতো একজন ভালো বন্ধু পেয়েছে। যাই হোক, ওরা স্টেশনে পৌঁছে জানলো ট্রেন আধ ঘন্টা লেট। অগত্যা কি আর করবে, দুই বন্ধু মিলে একটু এদিক ওদিক ঘুরতে লাগলো। স্টেশনে হাঁটতে হাঁটতে অভির নজর গেল একটা মূর্তির দোকানের সামনে। দোকানে বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে। ঠাকুর দেবতার মূর্তির পাশাপাশি বিভিন্ন পশু পাখির মূর্তি, নৃত্য ভঙ্গিমায়রত সুন্দর সুন্দর নারী মূর্তিও রয়েছে। হাত দিয়ে নেড়ে চেড়ে দেখতে লাগলো ওরা। এভাবেই প্রায় 25 মিনিট কিভাবে কেটে গেল কে জানে। হাতের ঘড়িটার দিকে একবার তাকিয়ে নিয়ে অভি বলল, এবার যেতে হবে রে, ট্রেনের সময় হয়ে এসেছে। একটা বুদ্ধদেবের মূর্তি হাতে নিয়ে দেখছিল অনুজ। অভির কথায় সেটা হাত থেকে নামিয়ে রেখে ওরা ফিরে যাচ্ছিল। এমন সময় দোকানদার পিছন থেকে বলে উঠল, একটু দাঁড়াও তোমরা। গলাটা শুনে ওরা পিছন ফিরে তাকাতেই ওই দোকানদার কিছুটা গম্ভীর মুখে তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা এখান থেকে আর কিছু কেনো আর নাই কেনো, এই বুদ্ধ মূর্তিটা নিজেদের সাথে নিয়ে যাও। উনি তোমাদের আগত বিপদের থেকে উদ্ধার পাওয়ার রাস্তা বলে দেবেন। দোকানদারের কথা শুনে অভি আর অনুজ একে অপরের দিকে একবার তাকালো। অভি অনুজের কানে ফিসফিস করে বলল, ভাই, এই দোকানদারগুলো এমনই হয়। জিনিসপত্র বিক্রি করার জন্য এরা মানুষকে ইমোশনাল করতেও পিছপা হয় না। তাই বেশি চিন্তা না করে তাড়াতাড়ি চল, ট্রেন চলে আসবে। অভি নিশ্চিন্ত মনে কথাগুলো বললেও অনুজের মনে বেশ কিছু দুশ্চিন্তার মেঘ এসে ভিড় করল। সে দোকানদারের কথা অমান্য করে যেতে পারল না। তাই অভির মানা করা সত্ত্বেও বুদ্ধ মূর্তিটা কিনেই ফেলল অনুজ। কেনার পর সেখান থেকে যাওয়ার জন্য পিছু ফিরতেই দোকানদার আবার বলে উঠল, শোনো বাবারা। এবার পিছনে ফিরে অভি বেশ বিরক্ত হয়ে বলল, আবার কি হলো কাকু, আমাদের দেরি হয়ে যাচ্ছে। দোকানদার দুটো রুদ্রাক্ষের মালা দিয়ে বলল, এগুলো তোমরা নিজেদের গলায় পরে নিও, ভুল করে খুলে রেখো না, তাহলেই বিপদ। এবার অভি ভীষণ রেগে গেল। সে কিছু বলতে যাবে তার আগেই অনুজ তার হাত চেপে ধরল। অগত্যা অভি চুপ করে গেল। অনুজ বিনম্রতার সাথে রুদ্রাক্ষের মালা দুটো নিয়ে হাসি মুখে ধন্যবাদ জানালো সেই দোকানদারকে। তারপর অভির হাত ধরে টানতে টানতে নিয়ে চলে এলো স্টেশনে। কিন্তু ওরা লক্ষ্য করলো না যে ওদের পিছনে দাঁড়িয়ে থাকা সেই দোকানদার মৃদু হাসলো ঠিকই, কিন্তু সেই হাসির মধ্যে কোনো কুটিলতার ছায়া নেই। আছে একরাশ আশীর্বাদ, যেটা ওরা পেল নিজেদের অজান্তেই। ট্রেনে উঠে অনুজ বুদ্ধমূর্তি আর মালা দুটো ব্যাগের মধ্যে ঢোকাতে গিয়েই জিভ কাটল। এই যা, ভুল হয়ে গেল রে অভি। কেন রে, কি হলো আবার? আরে আরে তোর তাড়াহুড়োর চোটে দোকানদারকে টাকাটাই তো দেওয়া হলো না। তবে যাই বলিস, দোকানদারটা আমাদেরকে দ্বিতীয়বার ডেকে রুদ্রাক্ষের মালা দুটো দিল, অথচ মূর্তির দামের কথা কিন্তু একবারও বলল না। মানুষটা আসলেই ভালো মানুষ। কটা দিন বাদে তো এখান দিয়েই ফিরতে হবে, তখন দিয়ে দিস না হয়। ঠিক বলেছিস। যদিও দোকানটার নামটা বেশ ইউনিক জানিস, ব্রহ্ম ভাণ্ডার, বেশ লাগলো। না দোকানের নাম আর নাই বা দোকানের লোক, আমার কোনোটাই ভালো লাগেনি। এমন করে কথা বলছিল যেন আমাদের ভবিষ্যতের বিষয়ে কত কিছু জানে। কী সব বিপদের কথা বলছিল, বিরক্তিকর। আমি কিছুতেই ওর মালা পরব না। তোর ভালো লাগলে তুই পড়িস। অনুজের এসব কিছুই যেন কানে ঢুকছিল না। ওর মনকে তখন দুশ্চিন্তা গ্রাস করেছে। কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে ওই লোকটা কেন এই কথাগুলো ওদের বলল। কি এমন ঘটতে চলেছে? হঠাৎ ওর ঘোর কাটলো অভির ডাকে। এই চল, এবার নামতে হবে রে ভাই, এসে গেছি আমরা। স্টেশন থেকে বেরিয়ে ওরা একটা টোটো ধরলো। বাড়িতে জানানোর থাকলে এখনই ফোন করে দে। আসলে গ্রামে নেটওয়ার্ক পাওয়া খুব চাপের রে ভাই। সিরিয়াসলি? হ্যাঁ রে। অনুজ অভির কথা মতো বাড়িতে ফোন করে একবার কথা বলে নিল।
গ্রামে প্রবেশ করে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অনুজ যেন হাঁ করে গিলতে থাকে। গোটা গ্রামটাই যেন সবুজে মোড়া। মনে হচ্ছে তোর গ্রামটা খুব পছন্দ হয়েছে, তাই না? সত্যি ভীষণ ভালো লাগছে রে। দেখতে দেখতে ওরা বাড়ির কাছে পৌঁছে গেল। টোটোর ভাড়া মিটিয়ে ওরা সামনের দিকে এগোতেই অনুজ যেন থমকে গেল। অভির বাড়ির দিকে তাকাতেই চমকে উঠল সে। বুকে হঠাৎ করেই একটা ধাক্কা লাগলো যেন। সাথে সাথে অনুজের মনে হলো এই বাড়িটা আগে যেন দেখেছে সে, কিন্তু এর আগে কোনোদিনও অনুজ এখানে আসেনি। অভির ধাক্কায় সম্বিত ফিরে এলো অনুজের। এই কি রে, কি ভাবছিস ভাই? ভিতরে যাবি না? হ্যাঁ রে, চল চল ভিতরে চল। ওরা ভিতরে যেতেই অভির বাড়ির সবাই ওদেরকে স্বাগত জানায়। এইভাবে কথাবার্তার মধ্যে দিয়ে বেশ কিছু ঘন্টা কেটে যায়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নেওয়ার জন্য অভি আর অনুজ অভির রুমে এলো। হ্যাঁ রে অভি, সবাইকে তো দেখলাম, কিন্তু তোর দাদাকে তো দেখতে পেলাম না। তা যার বিয়ে সে কই? কি জানি, কোথাও বেরিয়েছে বোধ হয়। হয়তো হবু বৌদির সঙ্গে বিয়ের কেনাকাটা করতে গেছে। ও, তোর বৌদির বাড়িটা যেন কোথায়? এই গ্রামের উত্তর দিকে যে জমিদার বাড়িটা আছে, ওটাই বৌদিদের বাড়ি। আসলে এটা লাভ ম্যারেজ ভাই, বুঝলি? বুঝলাম বুঝলাম, খুব ভালো খুব ভালো। অভি অনুজকে একটু বিশ্রাম নেওয়ার জন্য বলে বাইরে বেরোলো। এদিকে অনুজ নিজের মাথা নিজের দুই হাত দিয়ে চেপে ধরে আছে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে কিছু স্মৃতি যেন ভেসে চলেছে চোখের সামনে। জমিদার বাড়ির ছবি ফুটে উঠেছে চোখের সামনে। ভীষণ ঘৃণাবোধ হচ্ছে জমিদার বাড়ির কথা ভেবে, কিন্তু এমনটা কেন হচ্ছে সেটা বুঝতে পারল না অনুজ। হঠাৎ ব্যাগের কথা মনে পড়তেই বিছানা থেকে প্রায় লাফিয়ে উঠে ব্যাগের কাছে চলে গেল অনুজ। অমৃতাঞ্জন বামটা ব্যাগ থেকে বের করতেই ব্যাগের ভিতর হালকা অন্ধকারে একটা নীল আলো দেখতে পেল অনুজ। অবাক হয়ে ব্যাগটা ভালো করে খুঁজতেই রুদ্রাক্ষের মালা দুটো দেখতে পেল সে। দুটো মালা থেকেই বের হচ্ছে নীল আলো। বেশ বিস্ময়কর বিষয় তো এটা। অনুজ কিছু একটা ভেবে নিয়ে একটা মালা গলায় পড়তেই যেন ম্যাজিক হয়ে গেল। নিমেষেই মাথা ব্যথা গায়েব। এবার অনুজের মনে কিছু কথা ঘুরতে থাকলো। এই বাড়িতে কিছু একটা সমস্যা তো আছেই, যেটা আমার সাথে জুড়ে আছে। নয়তো নয়তো আমার সাথে এই রকম অদ্ভুত ঘটনা কেন ঘটছে? বিছানায় বসার পর অনুজ লক্ষ্য করল ওই নীল আলোটা ক্রমশই যেন ক্ষীণ হয়ে যাচ্ছে। অনুজ এগুলো নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। তারপর বিকালে ঘুম ভাঙল অভির ডাকে। এই অনুজ, ওঠ, এই ওঠ রে, এবার সন্ধে হয়ে যাবে তো। কি রে, ঘুরতে যাবি না? আহ, আম, একটু একটু ঘুমিয়ে পড়েছিলাম রে। হুম 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 ঘুরতে যাবো তো, দাঁড়া আমি একটু ফ্রেশ হয়ে আসছি। অনুজ উঠতে গেলে অভির নজর গেল অনুজের গলার দিকে। রুদ্রাক্ষের মালাটা গলায় দেখে অভি বলল, এটা আবার গলায় কখন পড়লি? দুপুরের ঘটনাটার কথা কিছু না বলে অনুজ হাসি মুখে বলল, আরে কিছুই না, ওই ঘুমানোর আগে একটু ইচ্ছা হলো যে পড়ে দেখবো কেমন লাগে, তাই পড়লাম আর কি। তোরটা তো আছে, পড়বি নাকি? না রে ভাই, আমার ওসবে বিশ্বাস নেই, তুই ওটা তোর কাছেই রাখ। অনুজ মনে মনে শুধু বলল, কেই বা বলতে পারে, একদিন হয়তো ওই মালটাই তোর সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এরপর ওরা নিচে নেমে এসে দেখল অভির গ্রামের কয়েকজন বন্ধু এসেছে। এছাড়া অভির দাদার শ্বশুরবাড়ির কিছু লোকজন উপস্থিত হয়েছে সেখানে। এই এতক্ষণে একটা বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে। অভি সবার সাথে পরিচয় করিয়ে দিল অনুজের। এরপরেই অভি বলে উঠল, ওই তো দাদা এসে গেছে। আরে বৌদি, এসো এসো, কখন থেকে তোমাদের কথাই হচ্ছে। এই অনুজ দেখ, এটা আমার দাদা আর বৌদি। বলেছিলাম না সারপ্রাইজ দেব, তাই তো আগে থেকে ছবি দেখাইনি। এই দেখ। অনুজ তো অবাক হয়ে দেখছে অভির দাদা রবিকে। রবি অনুজকে জড়িয়ে ধরে হেসে বলল, কি ভাবছো?
আমরা পুরো যমজের মতো দেখতে, তাই না? জানি অভি আমার বিষয়ে কিছুই বলেনি তোমায়। আমি কিন্তু ওর থেকে 4 বছরের বড়। তবে কিছু ভিন্ন তো আছেই, কারণ দুটো মানুষ একদম এক দেখতে হতে পারে না। কিন্তু এক ঝলকে সামনে থেকে দেখলে আমাদেরকে এক বলেই মনে হবে। প্রত্যুত্তরে অনুজ শুধুমাত্র হাসল। এরপর বৌদির দিকে তাকাতেই অনুজের বুকটা ধক করে উঠল। ও দেখতে পেল হাসি মুখে দাঁড়িয়ে থাকা অতি সুন্দর দেখতে মেয়েটিকে অন্ধকার যেন ধীরে ধীরে গ্রাস করছে। সারা রাত চোখের পাতা এক করতে পারল না অনুজ। ওর যেন সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছিল। এমন ঘটনা ঘটছে অথচ সে ছাড়া বাকি সবাই স্বাভাবিক আছে। কাজে এটা বোঝাই যায় যে আর কেউ এটা দেখতে পায়নি। রাতের খাবারও ঠিকমতো খেতে পারেনি অনুজ। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি অনুজের সাথে। দেওয়াল ঘড়িতে ভোর 4:45 বাজতে দেখে ও বিছানায় উঠে বসল। 4:45 মানে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে গেছে। আমাকে নিজের মানসিক চঞ্চলতার হাত থেকে রেহাই পেতে হবে এখন। অনুজ বিশ্বাস করে আমাদের রক্ষা করেন কোনো এক ধনাত্মক শক্তি, যে বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে পূজিত হন। ঠিক তেমনই ঋণাত্মক শক্তিও আছে, যে সর্বদা আমাদের ক্ষতি করার চেষ্টা করে। এমনকি কেউ যদি ধনাত্মক শক্তির আরাধনা ছেড়ে দিয়ে ঋণাত্মক শক্তির আরাধনা করে, তবে সেই পূজারীকে কিছু পেতে গেলে তার চরম মূল্য দিতে হয়। এই ধনাত্মক শক্তির তুল্য আর কিচ্ছু নেই, কারণ এই শক্তির আরাধনা মানুষের জীবনী শক্তির বৃদ্ধি করে, মনে ভরসা যোগায়, ভাবনা চিন্তার পবিত্রতা রক্ষা করে, মানুষকে খারাপ কাজ করা থেকে বিরত রাখে। তাই পরম শক্তি অর্থাৎ পরম ব্রহ্মকে স্মরণে রেখে ও নিয়মিত ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করে। আজও তার অন্যথা ঘটল না। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও ধ্যানে মনস্থির করতে পারল না অনুজ। এইরকমটা আগে কখনো হয়নি তার সাথে। অনুজ একবার ভাবল নতুন জায়গা বলে হয়তো এমনটা হচ্ছে, তাই আরেকবার চোখ বন্ধ করল, কিন্তু এবারও মনস্থির করতে পারল না। অগত্যা চোখ খুলে চুপচাপ বসে রইল কিছুক্ষণ। হঠাৎ গলার রুদ্রাক্ষের মালার দিকে নজর যেতেই রীতিমতো চমকে উঠল অনুজ। একটা নীল আলো বিচ্ছুরিত হতে শুরু করেছে খুব তীব্রভাবে। দুপুরেও এমনটা হচ্ছিল, তবে আলোটা এতটা জোরালো ছিল না। কিন্তু এখন এটার জ্যোতি অনেকটাই বেশি। বলতে গেলে গোটা ঘরটা নীল আলোয় পরিপূর্ণ হয়ে গেল। একবার পিছনে তাকিয়ে অনুজ দেখে নিল অভি তখনও ঘুমে বিভোর। পাছে অভির ঘুম না ভেঙে যায়, তাই মালাটা জামার ভিতরে ঢুকিয়ে নিল অনুজ। অনুজ অস্থির হয়ে উঠে পড়ল আসন ছেড়ে। তারপর পিছনের দিকে খোলা বারান্দায় এগিয়ে গেল। হঠাৎ করেই নিচের দিকে চোখ যেতে সে দেখতে পেল কেউ একজন খুবই ধীরে ধীরে বাড়ির সদর দরজা খুলে ভিতরে প্রবেশ করল, যার আপাদ মস্তক চাদরে মোড়া। এই সময় বাড়ির কেউ বাইরে থেকে এলো, তাও চাদর মুড়ি দিয়ে। এটা কেমন একটা খটকা লাগলো অনুজের। সকাল সকাল অনুজকে উপর থেকে নামতে দেখে দাদু জিজ্ঞাসা করলেন, কেমন ঘুম হলো দাদু ভাই? খুব ভালো ঘুম হয়েছে দাদু। আপনি বুঝি খুব সকালে ঘুম থেকে ওঠেন? হ্যাঁ, আমি ওই সকালেই ঘুম থেকে উঠি। আসলে বয়স হয়েছে তো, তাই ঘুমের একটু সমস্যা হয়, এই আর কি। দাদুর কথা শুনে অনুজ মনে মনে হিসাব মেলাতে লাগলো। মনে মনে ভাবল, তাহলে কি দাদুই ছিল? তারপর অনুজ অভির বাড়ির আশেপাশে একটু ঘুরে দেখছিল। সত্যি জায়গাটা অপূর্ব। গ্রামের সকাল আর শহরের সকালের মধ্যে ঢের পার্থক্য। তারপর বাড়ির দিকে ফিরতেই যাচ্ছিল ও। হঠাৎ করে কিছু মেয়ের হাসির শব্দে পিছন ফিরতেই সদ্য ফোটা কমলের ন্যায় একটি মেয়েকে দেখতে পেল অনুজ। ফুল তুলছে আর বন্ধুদের সাথে হাসাহাসি করছে। যে অনুজ কখনো কোনো মেয়ের দিকে সেইভাবে তাকিয়েও দেখেনি, সেই অনুজ স্থানকাল পাত্র ভুলে হাঁ করে তাকিয়েছিল ওই মেয়েটার দিকে। ওই মেয়েগুলোর কথাবার্তায় মেয়েটির নাম যে কুসুম, সেটা বুঝতে পারল অনুজ।
তারপর কুসুম অনুজের দিকে তাকাতেই মুখে কিছু না বললেও লাজুক হেসে বান্ধবীদের সাথে সেখান থেকে চলে গেল। তবে অনুজ তারপরেও বেশ কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের ন্যায় দাঁড়িয়েছিল সেখানে, আর বারবার মুখ দিয়ে একটাই নাম বের হচ্ছিল, কুসুম। একেই হয়তো বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। হুঁশ ফিরতে নিজের মাথায় নিজেই চাটি দিয়ে অভির বাড়ির দিকে পা বাড়ল অনুজ। বাড়ি ফিরে সকালের জলখাবার খেতে খেতে হঠাৎ অভি অনুজকে বলল, তোকে একটা কথা জিজ্ঞেস করব, সঠিক উত্তর দিবি? কি কথা? কাল কাল সারা রাত তুই ঘুমাসনি, তাই না? তুই কি করে জানলি? সে আমি ঠিক বুঝতে পেরেছি। কোনো সমস্যা হয়েছে? কোনো কিছু নিয়ে কি খুব চিন্তা করছিস? এদিকে অনুজ এই অনুষ্ঠান বাড়িতে এইসব কথা না তোলাই ঠিক মনে করে। আরে না রে, তেমন কিছু না। আসলে নতুন জায়গা তো, তাই আর কি একটু ভালো ঘুম হয়নি। আচ্ছা, বুঝলাম। এখন চল তোকে গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসি। তারপর ওরা বেরোনোর আগে দাদুকে বলতে গেলে দাদু বেশ গম্ভীরভাবে বললেন, ঠিক আছে যা, কিন্তু গ্রামের দাদুর মুখের কথা কেড়ে নিয়ে অভি বলল, গ্রামের দক্ষিণের পুরনো মন্দিরের আশেপাশে যেন না যাই, কি তাই তো? কেন রবি, পুরানো মন্দিরে কি আছে? কথাটা বলার সাথে সাথে অনুজ লক্ষ্য করল অভির মুখ স্বাভাবিক থাকলেও দাদুর চোখে মুখে আতঙ্কের ছাপ যেন স্পষ্ট। আচ্ছা, মন্দিরে কেন যাব না আমরা দাদু? দাদু কিছু একটা লুকোনোর চেষ্টা করে বললেন, না, অন্য কিছু নয়। আসলে মন্দিরটা ভাঙা তো, তাছাড়া ওই চারপাশে বড় বড় গাছপালা হয়ে প্রায় জঙ্গলের মতন হয়ে আছে। বিভিন্ন বিষাক্ত পোকা মাকড় সাপের ভয়ও আছে, তাই তাই যেতে নিষেধ করছি। আচ্ছা যাও, তোমরা বরং ঘুরে এসো। যাই হোক, দাদু ভিতরে যাওয়ার পর ওরা বেরোলো। অনুজ বুঝল দাদুর মুখে একটু আগে যে আতঙ্ক ফুটে উঠেছিল সেটা কোনো বিষাক্ত পোকামাকড় বা সাপের জন্য নয়, এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে, আর যেটার সাথে ও নিজেও কোনোভাবে জড়িত। না জানি ওই মন্দিরে আবার কি রহস্য লুকিয়ে আছে। ওরা হাঁটতে হাঁটতে গোটা গ্রাম ঘুরতে লাগলো। পথে কত জনের সাথে দেখা হলো। সবাই অভির সাথে কথাবার্তা বলার পাশাপাশি তাকে নিয়েও প্রশ্ন করছিল। হঠাৎ করে সামনের দিকে চোখ পড়তেই অনুজের বুকটা একবার ধক করে উঠল, কারণ সকালে সেই বান্ধবীগুলোকে সাথে নিয়ে তাদের দিকেই এগিয়ে আসছে কুসুম। কেমন আছো অভিদা? ভালো রে, তুই কেমন আছিস? আর কাকা কেমন আছে? ভালো আছে। বেশ, তা সাঙ্গপাঙ্গ নিয়ে কোথায় গিয়েছিলি? ওই তো মন্দিরে গিয়েছিলাম। অনুজ লক্ষ্য করল অভির সাথে কথা বলার ফাঁকে ফাঁকে কুসুম একবার করে তার দিকে আর চোখে তাকাচ্ছে, আর এদিকে কুসুমের চোখ অভির চোখে পড়তেই সে হেসে বলল, বুঝতে পেরেছি, আমার পাশের জন কে সেটা জানার ইচ্ছে নিয়ে এসেছিস, কিন্তু বলতে পারছিস না কে, তাই তো? না মানে ঠিক তা নয়, আসলে থাক, আর মানে করার দরকার নেই। পরিচয় করিয়ে দিই, এটা আমার বন্ধু অনুজ। আর অনুজ, এ হলো কুসুম, আমার নিজের বোনের মতো বলতে পারিস। ওর বাবা মানে মোহন কাকাকে আমরা লাইব্রেরিয়ান কাকা বলি, কারণ ওনার নিজস্ব লাইব্রেরি আছে। যাক, পরিচয় পর্ব শেষ, এবার আমরা আসি, কেমন? এই, আমার বাড়ির দিকে একবার যাস। যাবো। তোমরা কি কোথাও যাচ্ছ? এই হ্যাঁ রে, এই অনুজকে নিয়ে একটু গ্রাম ঘুরতে বেরিয়েছি রে। ঠিক আছে যাও, তবে ওনাকে নিয়ে ওই দক্ষিণ দিকের মন্দিরটাতে যেও না কিন্তু। ওহ, তুইও দাদুর মতো শুরু করলি তো? তোমাদের ভালো চাই বলেই বলেছে, যদিও তুমি এমনিতেও যাবে না, তুমি যা ভীতু। কুসুম ওর বান্ধবীদের নিয়ে হো হো করে হাসতে হাসতে এগিয়ে গেল, আর যাওয়ার সময় অনুজের দিকে তাকিয়ে মিষ্টি হেসে চলে গেল কুসুম। অনুজ আপন মনে একটু হেসে নিয়ে
অভির দিকে তাকাতেই দেখলো অভি রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। তুইও কুসুমের কথাগুলোকে সত্যি ভেবে মুচকে মুচকে হাসছিস, তাই না? আজ তো আমি প্রমাণ করেই ছাড়ব যে আমি ভীতু নই। এই বলে হন হন করে এগিয়ে চলল গ্রামের দক্ষিণের দিকে। অনুজ প্রথমে বোঝেনি কথাটা, তারপর বুঝতে পেরে অভির পিছনে চিৎকার করতে থাকে। আরে দাঁড়া ভাই, তুই তুই ভুল বুঝছিস আমাকে। আরে আমি এই জন্য হাসিনি রে। কিন্তু অভি অনুজের কোনো কথা কানে না তুলে সামনের দিকে এগিয়ে চলে। দেখতে দেখতে ওরা মন্দিরের কাছাকাছি এসে পড়ে। এই অভি, চল ফিরে যাই। এমনিতেই দাদু এখানে আসতে মানা করেছে, যে কারণেই হোক বড়দের কথা তো মানা উচিত, বল। চ ভাই, আমরা ফিরে যাই। তোর যেতে ইচ্ছে গেলে তুই যা, আমি কিন্তু আজ এই মন্দিরের ভেতরে যাবই। ঠিক আছে তাহলে চল, আমিও যাবো তোর সাথে। ওরা সামনের দিকে এগিয়ে চলল। মন্দিরের চারপাশ জঙ্গলে পরিণত হয়েছে। মন্দিরকে ঘিরে বেড়ে উঠেছে কত ধরনের লতা গুল্ম। জায়গাটায় আলোর অভাবে অনেক শ্যাওলা জমে রয়েছে, তাই পথটাও কিছুটা পিচ্ছিল হয়ে গেছে। ওরা কোনো রকমে মন্দিরের সামনে গিয়ে পৌঁছালো। এই এই মন্দিরটা কত বছরের পুরানো রে? তা প্রায় 200-250 বছরের তো হবে। মন্দিরটা অযত্নে পড়ে থেকেও বেশ অক্ষত আছে কিন্তু। হ্যাঁ, ঠিক বলেছিস। ছোট থেকেই এখানে আসতে ইচ্ছা করতো, কিন্তু বাড়ির বড়দের জন্য সেটা সম্ভব হয়নি কোনো দিন। তবে আজ হলো। কেন যে এই মন্দিরটাকে সবাই ভয় পায় বুঝি না। তবে ছোটবেলায় দাদুকে একবার বলতে শুনেছি এই মন্দিরের ভেতরে নাকি রাক্ষস আছে। কি রাক্ষস? মানে এটা কি সত্যি নাকি? জানি না, তবে গ্রামের সবাই এটা মানে যে এখানে কোনো রাক্ষস আছে। আবার এই রাক্ষস নাকি যে সে রাক্ষস নয়, এ হলো ব্রহ্ম রাক্ষস। অনুজ এই শব্দটা শুনে কিছুটা চমকে ওঠে, কারণ ব্রহ্ম রাক্ষস যে সত্যি হয় সেটা ব্রহ্ম সংহিতাতে এক ঝলক দেখেছিল সে। তবে এর সম্পর্কে বেশি কিছু পড়া হয়নি। এই মন্দিরে দেবদেবী বিগ্রহের পরিবর্তে ব্রহ্ম রাক্ষসের পুজো কেন হতো? হ্যাঁ দেখ ভাই, ওসব দাদু বলতে পারবে, আর আমি জিজ্ঞাসা করলে আমাকে কিছুই বলবে না জানি। তবে হ্যাঁ, আমার হবু বৌদির বাপের বাড়ির সঙ্গে এই মন্দিরের কিছু একটা যোগ আছে। তাই দাদা যখন বৌদিকে বিয়ে করার কথা বাড়িতে বলেছিল, তখন বাবা মা রাজি হলেও দাদু এই বিয়েতে কিছুতেই রাজি ছিল না। শুধু বলতো ওই অভিশপ্ত বাড়ির মেয়েকে বাড়ির বউ করবে না। কিন্তু দাদা বৌদিকে পাগলের মতো ভালোবাসে, তাই তার জেদের কাছে দাদুকে হার মানতে হয়েছে। আমার তো শুধু মনে হয় এই মন্দিরের ভেতরে কোনো গুপ্তধন আছে। অনুজ মন দিয়ে অভির কথাগুলো শুনছিল। হঠাৎ মনে হলো কেউ যেন মন্দিরের পিছন থেকে উঁকি দিয়ে দেখছে ওদের। অনুজ চিৎকার করে বলে উঠল, কে কে ওখানে? কই, কোথায় কে? আশেপাশে কেউই নেই তো, এমন চিৎকার করিস না তুই। না না রে ভাই, মনে হলো ওই মন্দিরের পিছন থেকে না যেন কেউ উঁকি মারলো। তোর ওসব মনের ভুল। চল বরং মন্দিরের ভেতরে ঢোকা যাক। কিন্তু মন্দিরের দরজায় তো তালা দেওয়া আছে। অভি তারপর একটা বড় মাপের পাথর দিয়ে আঘাত করলো দরজায় লাগানো তালাতে। বহু বছরের পুরনো তালা একবার আঘাতেই খুলে গেল। তারপর অভি দরজা ঠেলে ভিতরে ঢুকতে গেলে অনুজ এসে অভির হাতটা ধরে বলে, এই এটা করাটা কি ঠিক হলো অভি? যদি কিছু হয়? আরে বাবা, কিচ্ছু হবে না, চল। ভিতরটা খুবই অন্ধকার। ওরা যে যার মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করলো, কিন্তু অদ্ভুতভাবে দুজনের মোবাইলের আলো একবার জ্বলেই একসাথে বন্ধ হয়ে গেল। ওই এক ঝলক আলোর মধ্যে ওরা দেখল মন্দিরের ভিতরটা পুরো ফাঁকা, সেখানে কিছুই নেই। ওরা আর দেরি না করে বেরিয়ে এলো। এদিকে অসাবধানতা বশত ওই অন্ধকারে একটা পাথরের হোঁচট খেয়ে দুজনেই পড়ে গেল। তাতে পায়ের কিছুটা অংশ কেটে ক্ষত স্থান থেকে 2 ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল মন্দিরের মেঝেতে।
অনুজ নিজের খেয়াল না করে অভিকে ধরে তুলল। তারপর ওরা দুজন খুব সাবধানে বেরিয়ে গেল ওখান থেকে। কিন্তু ওরা এটা লক্ষ্য করলো না যে ওদের দুজনের রক্তের ফোঁটাগুলো একে একে উধাও হয়ে গেল মন্দিরের মেঝে থেকে। বলা বাহুল্য, কেউ হয়তো সেগুলো আস্বাদ গ্রহণ করল। মন্দিরের এলাকা থেকে বেরিয়ে এসে অনুজ বলল, কি দরকার ছিল ওখানে ঢোকার? দেখলি তো কি হলো, শুধু শুধু আঘাত পেলি। আরে আরে এটা এমন কিছু নয়। মন্দিরে গিয়ে এতদিনের কৌতূহল মিটে গেছে। মন্দিরের ভেতরে যে কিছুই নেই এটা তো জানতে পেরেছি। আর ওই কুসুমের সঙ্গে দেখা হলে বলবো আমি ভীতু নই। কারণ যে মন্দির নিয়ে সবাই ভয় পেত সেখানে কিছুই নেই, এটা আমি আবিষ্কার করেছি। অবশ্য তুইও আছিস, তোর কথাও বলবো। তুই না সত্যিই ছেলে মানুষ। দেখ অভি, ফোন দুটো একটু আগে মন্দিরের ভিতর কেমন হঠাৎ করে বন্ধ হয়ে গেল, আবার দুটো আবার একসাথে। আর এখন দেখ একদম পুরো ঠিক চলছে। দেখ এই বিষয়টা কেমন অদ্ভুত না? দেখ ভাই, তুই এর ভেতর থেকে অদ্ভুত কিছু খুঁজতে যাস না। হতেই পারে কোনো সমস্যা হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। ওরা তারপর গ্রামের এদিক ওদিক ঘুরে দেখছিল। অনুজের মনে মন্দিরটা নিয়ে একটা খটকা লাগলো, কিন্তু সে এটা খেয়াল করলো না যে জামার ভিতরে থাকা রুদ্রাক্ষের মালাটা অত্যন্ত উজ্জ্বল নীল আলোয় জ্বলে উঠেছে। পুরো গ্রামটা ঘুরে দেখতে দেখতে অনুজের বড় আপন মনে হতে লাগলো এই গ্রামটাকে। যদিও এই ভাবনার কারণ সে নিজেও জানে না। সবশেষে ওরা দুজন গেল জমিদার বাড়ি, অর্থাৎ হবু বৌদির বাপের বাড়ি। বাড়ির সামনে গিয়ে বাইরে থেকে বাড়িটা একবার মাথা তুলে দেখতেই অনুজ দেখতে পেল দোতলার একদম কোণের দিকের ঘরটা থেকে কালো ধোঁয়া নির্গত হয়ে পুরো বাড়িটাকে কালো অন্ধকারে ঘিরে ফেলেছে। অনুজ অভির হাতটা চেপে ধরে বলল, এই অভি, তুই দোতলার ঘর থেকে কোনো কালো ধোঁয়া বেরোতে দেখতে পাচ্ছিস? কি কালো ধোঁয়া? কোথায়? আমার মনে হয় তোর মাথাটা খারাপ হয়ে গেছে। এখন বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে চল। বলছি শোন না, এখন আমরা না ফিরে যাই, চল, বুঝলি? আবার পরে আসবো। বাড়ির সামনে এসে ভিতরে না ঢুকে চলে গেলে সেটা খারাপ দেখাবে না? তাছাড়া ওরা আমাদের আত্মীয় হতে চলেছে, কে জানে হয়তো ভেতর থেকে কেউ দেখেও ফেলেছে আমাদের। এখন ফিরে যাওয়াটা ঠিক হবে না। চল চল আমরা ভেতরে যাই। অগত্যা অভির কথায় এক প্রকার আন্দোলিত মন নিয়ে জমিদার বাড়ির দরজায় পা রাখে অনুজ। বারবার ওর মন বলে দিতে থাকে এই জমিদার বাড়িতে কিছু একটা অশুভ ছায়া আছে। প্রচণ্ড অস্বস্তি নিয়ে বাড়ির ভিতরে যায় সে। বাড়িতে ঢুকতেই ওদের দেখে মিতা দেবী, অর্থাৎ হবু বৌদি মিঠুর মা, একমুখ হাসি নিয়ে এগিয়ে এলেন ওদের দিকে। একটু আলাপচারিতার পর এক প্লেট মিষ্টি আর এক গ্লাস শরবত নিয়ে হাজির হলেন উনি। অভি মিষ্টির প্লেট থেকে মিষ্টি তুলে খেতে খেতে কথা বলতে লাগলো। অনু চুপচাপ বসে রইল। তুমি কিছু খাচ্ছ না কেন বাবা? একটু খেতে তো হবেই, এই প্রথমবার আমাদের বাড়িতে এসেছো বলে কথা, একটু কিছু মুখে দাও। মিতা দেবীর কথা এবং বন্ধুর সম্মান এই দোটানায় পড়ে শেষমেশ এক টুকরো মিষ্টি মুখে দিয়েই দিল অনুজ। কিন্তু মিষ্টিটা মুখে দিতেই গাটা কেমন যেন ঘুরিয়ে উঠল অনুজে। কোনো রকমে মিষ্টির টুকরোটা গিলে নিয়ে শরবতের গ্লাসটা হাতে নিতেই দেখতে পেল সাদা শরবতটা লাল বর্ণ ধারণ করল। অনুজ অভির দিকে তাকালো, দেখলো ও বেশ তৃপ্তি সহকারে মিষ্টি আর শরবতটা খাচ্ছে। অথচ অনুজ দেখতে পেল অভির প্লেটের মিষ্টির মধ্যে প্রায় কয়েকশো পোকামাকড় ঘোরাফেরা করছে, আর গ্লাসের শরবত রক্তবর্ণে। আর নিজেকে স্থির রাখতে পারল না অনুজ। আন্টি, এবার উঠতে হবে, আজকে আসি, আবার বিয়ে বাড়িতে দেখা হবে আমাদের। সে কি বাবা, এখনই উঠবে? মিঠু তো বাড়িতে নেই, এক্ষুনি এসে পড়বে হয়তো। ওর সাথে দেখা করে যেও। তাছাড়া তুমি তো কিছুই খেলে না, একটু খেয়ে নাও। না আন্টি, আজ আর নয়। তাছাড়া বৌদির সাথে তো পরে একদিন দেখা হবেই। আজকে বরং আমরা আসি,
এই অভি, চল উঠি আমরা। অভিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রায় টানতে টানতে জমিদার বাড়ির বাইরে নিয়ে এলো অনুজ। তারপর ছুটতে শুরু করলো বাড়ির দিকে। বেশ কিছুটা চলে আসার পর অনুজ হঠাৎ বমি করতে শুরু করলো। তারপরই অনুজ বুঝতে পারলো সে ধীরে ধীরে নিজের জ্ঞান হারাচ্ছে। এরপর আর কিছু মনে নেই ওর। যখন অনুজের জ্ঞান ফিরল তখন সন্ধ্যা হয়ে গেছে। ধীরে ধীরে চোখের পাতা খুলতেই অনুজ দেখতে পেল অভির বাড়ির প্রায় সবাই তার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। অভির দিকে চোখ যেতেই দেখল ও ডাক্তারকে ফোন করছে। কিছুক্ষণের মধ্যে ডাক্তার এসে চেক করে বলে গেলেন আর কোনো অসুবিধা নেই, অনুজ একদম ঠিক আছে। তারপর সবাই চলে যেতেই অভি প্রশ্ন করল, কি হয়েছে তোর বলতো? এখানে আসার পর থেকেই দেখছি তুই। কি হবে তোকে বলে বলতো? তুই তো নাস্তিক মানুষ, তাই না? এখন তোকে কিছু বললে সেগুলো শুনে তুই আমাকে পাগল বলবি। তাই আমি ঠিক করেছি তোকে কিছুই বলবো না আমি। আর আমি আর কিছু বলতেই যাচ্ছিল অনুজ, কিন্তু তখনই ঘরে প্রবেশ করলো মিঠু, সাথে রবিও আছে। কি ব্যাপার ভাই? শুনলাম আমাদের বাড়ি থেকে ফেরার পথে তুমি বমি করতে করতে নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলে। হ্যাঁ বৌদি, আসলে ওই শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু তুমি তো অনেকক্ষণ অজ্ঞান হয়েছিলে, ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু বলেছেন মানসিক চাপের কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল অনুজ, আর হয়তো খাবার হজম হয়নি ঠিক করে, তাই বমি হয়েছে। এখন ঠিক আছে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা এখন আসছি, তুমি বিশ্রাম করো। ওরা সকলে চলে যেতে অনুজ বিছানায় শুয়ে শুয়ে আজ সকাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো এক এক করে ভাবতে থাকে। সব কিছুর মধ্যে একটা অশুভ ইঙ্গিত পায় সে। কিছু একটা ঘটছে বা ঘটতে চলেছে বুঝতে পারে, কিন্তু কি সেটা ধরতে পারে না। রাতে অভি ঘুমোতে এসে দেখল অনুজ হয়তো ওষুধের কারণে গভীর ঘুমে আচ্ছন্ন। ওকে না ডেকে অভি নিজেও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালের আলো ফোটার সাথে সাথে নিচের থেকে অনেকগুলো মানুষের কোলাহলে ঘুম ভাঙে অভি। অনুজ তখনও ঘুমোচ্ছে। অভি তাড়াতাড়ি নিচে নেমে দেখতে যায় কি হয়েছে। নিচে এসে সমস্ত ঘটনা শোনার পর বেশ আতঙ্কিত হয়ে অভি ফিরে আসে অনুজের কাছে। অনুজ, এই অনুজ, একবার ওঠ ভাই, দেখবি চল নিচে কি হয়েছে। কি হয়েছে অভি? কুসুমকে। হ্যাঁ, কি হয়েছে কুসুমের? কুসুমকে কেউ নাকি নৃশংসভাবে মেরে ফেলেছে। অভির কথা শুনে বেশ কিছুক্ষণ হতবাক হয়ে বসে থাকে অনুজ। তারপর ওরা সোজা নিচে নেমে এসে বেরোতে যাবে, তার আগেই দাদু এসে বললেন, চল চল, তোদের সাথে আমিও যাব, আমারও দেখা দরকার আছে। অমন দৃশ্য চোখের সামনে দেখতে পারবে না দাদু, শরীর খারাপ করবে তোমার। না না, আমি যাব। এবার কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চল। কারোর কথা না শুনে দাদু বেরিয়ে গেলেন বাড়ি থেকে। ওরা দাদুর পিছন পিছন গেল। কুসুমের বাড়ির কাছে আসতেই অনেক লোকজন দেখা গেল। ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেল ওরা। ভিতরে গিয়ে দেখে কুসুমের বাবা কাঁদছে, আর তার সামনে কুসুম পড়ে আছে। মাটিতে পড়ে থাকা কুসুমকে দেখে আঁতকে উঠল তিনজনেই, কারণ মাটিতে একটা কঙ্কাল পড়ে আছে, আর মুখটা যে কুসুমের সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। অনুজের কাল যে মেয়েটাকে দেখে মনের মধ্যে প্রেমের সঞ্চার হচ্ছিল, আজকে এক নিমেষে সবটা নিঃশেষিত হয়ে গেল। হঠাৎই হই হই শব্দে সম্বিত ফিরল অনুজে। দাদু কি একটা বিড়বিড় করে বলতে বলতে বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়েছে। দাদু, ও দাদু, কি হলো তোমার? বুকে কি খুব কষ্ট হচ্ছে? দেখতে দেখতেই মুহূর্তের মধ্যে দাদু জ্ঞান হারালো। তখন ওরা দাদুকে তুলে নিয়ে বাড়ি চলে এলো। বাড়ি ফিরতেই অভির মা উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে বাবার? তোরা অমন করে ওনাকে নিয়ে আসছিস কেন রে? তারপর তাড়াতাড়ি ডাক্তার দেখা হলো। যতক্ষণ না ডাক্তার এলো ততক্ষণ অভি ওর মাকে সবকিছু খুলে বলল। এরপর ডাক্তার এসে দাদুকে দেখেও গেল। ডাক্তারের কথা অনুযায়ী
অতিরিক্ত মানসিক চাপ নিতে না পেরে জ্ঞান হারিয়েছে। এইসব থেকে উনি যেন একটু দূরে থাকেন। বেশ কিছুক্ষণ পর দাদুর জ্ঞান ফিরল, আর জ্ঞান ফিরতেই দাদু একদম ধরফর করে উঠে বসে পড়ল। এটা এটা কে করেছে জানিস তোরা? জানি না দাদু, তবে মনে হয় কোনো দুষ্কৃতির কাজ। ওরা পুলিশে খবর দেবে বলছিল, তারপর তুমি অজ্ঞান হয়ে যাওয়াতে চলে আসতে হলো, তাই আর কিছু। মূর্খ মূর্খ সব এক একটা। এইরকম বিভৎস ভাবে কোনো দুষ্কৃতী কাউকে মারতে পারে না, সেটা তোরা বুঝতে পারছিস না? এটা এটা তার কাজ। আবার আবার কেউ তাকে জাগিয়েছে। না জানি এবারে কত জনের প্রাণ যাবে। হে হে ভগবান, বাঁচাও বাঁচাও তুমি সকলকে। কার কথা বলছেন দাদু? ওই যে কাল তোমাদের নিষেধ করলাম না, এই গ্রামের দক্ষিণের পরিত্যক্ত মন্দিরে না যাওয়ার জন্য। সেখানে যে থাকে তার কাজ এটা। শয়তানের নাম নিতে চাই না, তবুও তোমাদের জন্য বলতে হচ্ছে, এটা ওই ব্রহ্ম রাক্ষসের কাজ। কি বলছেন বাবা, এইসব কি সত্যি? হ্যাঁ বৌমা, আমি সত্যি কথাই বলছি। আমার দাদুর সময় এই ঘটনার সূচনা হয়েছিল। আমি তখন আর কোথায়? ওরে দাদুর মুখে শুনেছি কিভাবে ব্রহ্ম রাক্ষস হত্যা করত। আজ কুসুমকে দেখে সেই সমস্ত কিছু আমার মনে পড়ে গেল। এখন কি হবে? এইসব যদি সত্যি হয় তাহলে তো আমরা মহা বিপদে পড়ে গেলাম। আমি এইসব কথায় একদম বিশ্বাস করি না, তাই আমার সামনে এইসব ফালতু কথা একদম বলবে না মা। আর দাদু, তোমাকে একটা কথা বলি, তুমি এতদিন মন্দিরে যেতে মানা করেছো ঠিক আছে, কিন্তু এরপর এইসব উদ্ভট কথা একদম বলো না। মানবি, যা সত্য তা তো মানতেই হবে কোনো না কোনো দিন। অন্য কোনো দিন নয়, আজকেই মানবি। ব্রহ্ম রাক্ষস কাউকে হত্যা করলে মৃত্যুর 12 ঘন্টা পর মৃতদেহ আপনা থেকেই জ্বলে যায়। দেখবি কুসুমের দেহ কিভাবে নিজে নিজেই জ্বলে যায়। ওর মৃত্যুর 12 ঘন্টা হতে আর কতক্ষণ বাকি কে জানে। পুলিশও কিছু করতে পারবে না, ধরতেই পারবে না আসল অপরাধীকে। কারণ এই অপরাধীকে তার নিজের রূপে একমাত্র সেই দেখতে পায় যাকে সে দেখা দিতে চায়। এইসব কথা এখন বাদ দাও। অনুজ, তুই আমার সাথে একটু চল। এরপর ওরা বাড়ি থেকে বেরোয় কুসুমের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই ওরা আবার ফিরে আসে। ওদের চোখ মুখের অবস্থা ঠিক সুবিধের ঠেকছে না দেখে অভির মা জিজ্ঞেস করেন, কিরে, কি হয়েছে? তোদের চোখ মুখের অবস্থা এইরকম কেন রে? কুসুমের মৃতদেহে আপনা আপনি আগুন লেগে গেছে, নেভানোর চেষ্টা করলেও নিমছে না। আমার কিছু ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। ওরা উপরে যাওয়ার সময় অনুজ একবার দাদুর দিকে তাকায়। দাদুর চোখে আতঙ্কের ছাপ যেন স্পষ্ট। অনুজ ভিতরে ভিতরে দাদুর কথা বিশ্বাস করেছে, কারণ এখানে আসার পর থেকে যা যা ঘটে যাচ্ছে ওর সাথে, তারপর এই রকম অশুভ কিছু ঘটবে এটাই স্বাভাবিক। সারাদিন পেরিয়ে গিয়ে ঘরের বাইরে যখন সন্ধ্যা নামল, তখন অভির দাদা আর বাবা বাড়ি ফিরলেন। বিশেষ কাজে কলকাতা গিয়েছিলেন ওরা। বাড়ি ফেরার পর সবটা জেনে তৎক্ষণাৎ কুসুমের বাড়ি গিয়েছিল দুইজনে। মেয়েটা মারা যাওয়ায় কুসুমের বাবা বড্ড একা হয়ে গেল, কারণ কুসুম মাকে হারিয়েছিল বহু আগেই। সবাই মৃত্যুর কারণ নিয়ে বেশ ভীত। তবে অভি এখনো বিশ্বাস করেনি ব্রহ্ম রাক্ষস নামক আতঙ্ককে। মন খারাপ নিয়ে কোনো রকমের রাতের খাবার সেরে যে যার নিজের ঘরে ঘুমোতে গেছে। অনুজের কিছুতেই ঘুম আসছে না, শুধু মনে হচ্ছে আবার যেন কিছু ঘটতে চলেছে।
ভীষণ অস্বস্তি হওয়ায় সে গলার রুদ্রাক্ষের মালাটা বাইরে খুলে রেখে বাথরুমে ঢোকে স্নানের জন্য। তারপর ধীরে ধীরে ঘরের পরিবেশ থমথমে হতে থাকে। একটা গুমোট ভাব ঘিরে ধরে ঘরটাকে, যেন ইঙ্গিত করে খারাপ কিছু ঘটতে চলেছে। স্নান সেরে বাথরুম থেকে বেরোনোর পর অনুজ হঠাৎ করে দেখতে পায় তার চোখের সামনে ধীরে ধীরে একটা মূর্তি প্রকট হচ্ছে। কি ভয়ানক সে মূর্তি, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। অনুজ নড়াচড়া করার ক্ষমতা হারিয়েছে। ধীরে ধীরে মূর্তিটা এগিয়ে আসে অনুজের দিকে, তারপর দু হাত দিয়ে অনুজের গলাটা টিপে ধরে। প্রায় দম বন্ধ হয়ে আসে অনুজের। ও দেখতে পায় সেই মূর্তির লাল ভয়ানক চোখ দুটো, সাথে মুখের দুপাশ থেকে বেরিয়ে থাকা বড় বড় দুটো সদন্ত, যেটা দেখে মনে হচ্ছে রক্ত পিপাসার জন্য যেন ব্যাকুল হয়ে উঠেছে ওই মূর্তিটা। অনুজের যেন প্রাণ যায় যায় অবস্থা। এমন সময় অনুজের মনে পড়ে তার ভালো কাকুর কথা। তিনি বলেছিলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রে এমন ক্ষমতা আছে যে সকল বিপদ থেকে উদ্ধার পাওয়া সম্ভব। ও তৎক্ষণাৎ মুখে কষ্ট করে মহামৃত্যুর মন্ত্র উচ্চারণ করতে থাকে। সাথে সাথে অনুভব করে সেই বজ্র কঠিন হাত দুটো কিছুটা হলেও শিথিল হয়ে যাচ্ছে। সুযোগ বুঝে মূর্তিটাকে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে গেলে টেবিলের দিকে নজর যায় অনুজের। সেখানে রাখা রুদ্রাক্ষের মালা থেকে লাল আলো নির্গত হচ্ছে। সেই সময় ওর কেবল এটাই মনে হতে থাকে যে ওই মালাটাই পারবে তার প্রাণ বাঁচাতে। ওই মালার দিকে এগোতে গেলেই সেই ভয়ঙ্কর মূর্তি অনুজের পা ধরে টেনে ফেলে দেয়। তারপর তার হাতে নিজের সদন্ত বসিয়ে দেয়। যন্ত্রণায় ছটফট করতে করতে চিৎকার করে অনুজ। অনুজের আওয়াজ শুনে অভি বিছানায় ধরফর করে উঠে বসে। ঘুম চোখে সে ঘরের নাইট ল্যাম্পের আলোয় দেখতে পায় ঘরের মেঝেতে কারা যেন ধস্তাধস্তি করছে। বুঝতে না পেরে লাইট চালাতেই চোখ কপালে উঠে যায় অভি। সে দেখতে পায় সেই দুজনের মধ্যে একজন হলো অনুজ, অন্যজন ভয়ঙ্কর দেখতে একটা মূর্তির মতো কিছু। অভি বিছানা থেকে লাফিয়ে উঠে সেদিকে যেতে গেলে অনুজ কষ্ট করে বলে, টেবিলে রাখা রুদ্রাক্ষের মালাটা দে অভি। অনুজের কথা শুনে অভি রুদ্রাক্ষের মালাটা টেবিল থেকে নিতে গেলে অন্য হাত লম্বা করে সেই মূর্তি অভির গলা টিপে ধরে। অভি ছটফট করতে থাকে সেই হাতের মধ্যে, কিন্তু হাল না ছেড়ে অনেক চেষ্টা করে নিজের হাতটা বাড়ায় টেবিলের দিকে। এইভাবে চেষ্টা করতে করতে একসময় সে মালাটা নিতে সফল হয়। মালাটা হাতে তুলে নিতেই মালার গুলে সেই ভয়ঙ্কর মূর্তিটা অভিকে ছেড়ে দেয়। কিন্তু অনুজের উপর এবার দ্বিগুণ রাগ এসে জমা হয় মূর্তিটা। সে তীব্র আক্রোশ নিয়ে চিৎকার করে ওঠে। এমন রক্ত জল করা চিৎকারে ভয়ে হাত পা জমে যায় অভি। তার হাত কাঁপতে থাকে, ফলে রুদ্রাক্ষের মালাটা অনুজকে দেওয়ার আগেই হাত থেকে পড়ে যায় মাটিতে। মূর্তিটা সুযোগ পেয়ে নিজের ক্ষমতা বলে অভিকে শূন্যে ভাসিয়ে দেয়। তখন অনুজ পড়ে থাকা অবস্থায় অনেক কষ্ট করে এগিয়ে যায় মালাটার দিকে। তারপর সেটা হাতে নিয়ে তাড়াতাড়ি ছুঁড়ে দেয় সেই ভয়ঙ্কর মূর্তিটার দিকে। এতে বিকট চিৎকার করে মূর্তিটা উধাও হয়ে যায় আর মালাটাও নিচে পড়ে যায়। সাথে সাথে অভির শূন্যে ভাসমান অবস্থা থেকে নিচে পড়ে যায়। অনুজ মালাটা তুলে নিয়ে কপালে ঠেকিয়ে গলায় পড়তেই মালাটা থেকে লাল জ্যোতি কমতে থাকে। ততক্ষণে ওদের রুমের বাইরের দরজায় ক্রমাগত টোকা পড়তে শুরু করেছে, সাথে হাঁক ডাক। গলা শুনেই বোঝা যাচ্ছে অভির বাড়ির সবাই জড়ো হয়েছে ওদের দরজার সামনে। অভির কোমরে আঘাত লাগায় সে উঠতে পারছে না, তাই অনুজ আহত অবস্থাতেই গিয়ে দরজা খোলে। তারপর বেশ কিছুক্ষণ পেরিয়ে গেছে অভির ঘরে সবাই একসাথে গম্ভীর মুখে বসে আছে। ওদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। ঘরের মধ্যে দিয়ে যে ঝড় বয়ে গেছে সেটা ঘরের এলোমেলো অবস্থা দেখে প্রথমেই সবাই বুঝেছিল। এখন অনুজের মুখ থেকে সবটা শুনে রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে সবাই।
হবি, এবার এবার বিশ্বাস করলি তো ব্রহ্ম রাক্ষস আছে? হ্যাঁ, নাকি নাকি এখনো অবিশ্বাস করে থাকবি? আমাকে ক্ষমা করে দিও দাদু। আজ নিজের মৃত্যুকে অনেক কাছ থেকে দেখে আমি উপলব্ধি করেছি সত্যি ব্রহ্মরাক্ষস আছে। কিন্তু আমি চাই না আমাদের গ্রামের সমস্যার জন্য আমার বন্ধু বিপদে পড়ুক। অনুজ, তুই কালই চলে যাস। কিন্তু ও যেখানেই যাক ব্রহ্ম রাক্ষসের হাত থেকে বাঁচতে পারবে না, কারণ ওই শয়তানটার যার ওপর দৃষ্টি পড়ে তার মৃত্যু আজ নয় কাল নিশ্চিত হবেই। এমনটাই শুনেছিলাম আমার দাদুর মুখে। তবে অনুজ, তোমার গলার ওই রুদ্রাক্ষের মালাটা কিন্তু সাধারণ নয়। ওটার জন্যই তোমরা আজ বেঁচে গেছো। তবে এই ধরনের রুদ্রাক্ষের মালা একমাত্র ব্রহ্ম সাধকদের কাছেই থাকে। তুমি তুমি এটা কোথায় পেলে বাবা? কিন্তু দাদু, এই ধরনের মালা যে ব্রহ্ম সাধকের কাছে থাকে সেটা তুমি কিভাবে জানলে? আমি জানি, কারণ আমাদের ঘরেও এই রকম একটা মালা আছে। কোথায় আছে দাদু? আমাদের ওই ঠাকুরের সিংহাসনে কাপড়ে মোড়া আছে। আমি শুনেছি যখন এই মালা ধারণকারী কোনো ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে তখন এই বিশেষ ধরনের মালা থেকে নাকি এক ধরনের নীল রঙের জ্যোতি নির্গত হয়, আর যখন লাল রঙের জ্যোতি নির্গত হয় তখন নাকি এর মধ্যে সর্বোচ্চ ক্ষমতা একত্রিত হয়, এটার ধারণকারীর শত্রুকে প্রতিহত করার জন্য। দাদুর কথা শুনে অনুজ মনে মনে হিসাব মিলিয়ে নেয়। সত্যিই তো, এই মালার মধ্যে লাল আর নীল উভয় জ্যোতি সে দেখেছে। দাদুর কথায় অনুজের ভাবনায় তাল কাটে। বললে না তো কোথায় পেয়েছো এই মালা? এখানে আসার আগে স্টেশনে একটা মূর্তির দোকানের মালিক আমাকে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন জানি না, তবে এই মালা একটা নয়, দুটো আছে আমার কাছে। উনি আমাদের দুজনকেই দিয়েছিলেন, কিন্তু অভি এইসবে বিশ্বাস করে না বলে আর একটা আমার ব্যাগেই রয়ে গেছে। কিরে অভি, এবার এবার পড়বি তো মালাটা? অভি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর অনুজ ব্যাগ থেকে মালাটা বের করে অভির মাথায় একবার ঠেকিয়ে নিয়ে ওকে পরিয়ে দেয়। আমি প্রাণ ভয়ে এখান থেকে পালিয়ে যাব না দাদু, আমি এর শেষ দেখেই তবে যাব। তবে তবে একটা প্রশ্ন করার ছিল আপনাকে। বলো বলো, কি জানতে চাও? আপনার কাছে এই বিশেষ ধরনের রুদ্রাক্ষের মালা এলো কি করে? এটাও একজন ব্রহ্ম সাধকের কৃপা বলতে পারো। ওনার আশীর্বাদেই এই গ্রাম ব্রহ্ম রাক্ষসের কবল থেকে মুক্ত হয়েছিল আগের বার। উনি ওই মন্দিরে ব্রহ্ম রাক্ষসকে বন্দি করেছিলেন। জানি না কে আবার মুক্ত করলো ওই শয়তানকে। অভি আর অনুজ একে অপরের দিকে তাকালো, কিন্তু মুখে কিছু বলতে পারল না। যদিও মনে মনে একটা অপরাধ বোধ কাজ করছিল দুজনেরই। হঠাৎ করে রবি জিজ্ঞেস করলো, আগের বারে কি ঘটেছিল দাদু, একটু বলবে? এখন থাক রবি, আর ঘন্টা খানেক পরেই তো ভোর হয়ে যাবে। এখন এই সমস্ত কথা থাক, যা কথা হওয়ার কাল সকালে হবে। অভি আর অনুজ, তোমরা দুজনে বিশ্রাম নাও বাবা। দাদু বেরিয়ে যেতেই একে একে সবাই বেরিয়ে গেল। এতক্ষণ শুনছিলেন সোমা দত্তর ব্রহ্ম রাক্ষস। কেমন লাগলো আজকের পর্ব তা কমেন্টে জানাতে ভুলবেন না। শীঘ্রই আমরা ফিরব গল্পের তৃতীয় পর্ব নিয়ে। আজ গল্পের সূত্রধর এবং গল্প পাঠে ছিলেন অভিষেক। মুখ্য ভূমিকায় ছিলেন সৌভিক, অভ্র, প্রীতম, রাজ, পূজা, অভিক,
সৃজিতা, দেবস্মিতা এবং পৌত্তুষা। প্রচ্ছদ অলঙ্করণে অভিষেক, আবহে নীলাভ এবং অভিষেক। গল্পের শব্দগ্রহণ ও নির্দেশনায় অভিষেক এবং সমগ্র কাহিনীটি পরিচালনায় মা প্রোডাকশন। তাহলে শীঘ্রই আসছে গল্পের দ্বিতীয় পর্ব। সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। শুভরাত্রি।